নববর্ষ 2025 চলেই এলাম লঞ্চ করতে গপ্পসপ্প কিছু গপ্প কিছু মনের কথা। 3টে সেগমেন্ট থাকবে। একটা সেগমেন্টে পাপিয়ার লেখা গল্প, খুবই মনোরম, খুবই মন ছোঁয়া, সেটা শুনলে বুঝতে পারবেন। কিছু বিখ্যাত, কিছু চেনা, কিছু অচেনা শিল্পী সেগুলো পাঠ করেছেন। সেকেন্ড সেগমেন্ট ইন্টারভিউস, সেও মনের কথা, মানুষের নানান, সবার তো একটা গল্প থাকে, তো সেটাও তাদের একটা গল্প, তাদের প্যাশন নিয়ে, তাদের ভালোবাসার কোনো একটা জায়গা নিয়ে। আর শেষের দিকটা, মানে শেষের সেগমেন্টটা হলো আমার পাপিয়ার সাথে আমার মনের কথা। সেখানে মনোবিজ্ঞানী হিসেবে কথা বললেও মানুষের কথা, তাদের গল্প, তাদের জীবনের গল্প, মন কি করে ভালো থাকে, মন কি আসলেই ভালো থাকে, মন ভালো না থাকলে কি করতে হয়, এইগুলো নিয়ে নানান আলোচনা। সুতরাং নিশ্চয়ই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। এবারে আমি বলবো পাপিয়াকে কিছু বলতে। নমস্কার, আমি এবার একটু একটু করে আপনাদের জানাবো যে আমরা কি কি বিষয় এখানে কভার করছি। যে 3টে সেগমেন্টসের কথা ডক্টর ইন্দ্রাণী মুখার্জি বললেন, সেই 3টে সেগমেন্টসে কি কি আসছে আপনাদের জন্য আগামী দিনে, সেই বিষয়ে আমি অল্প অল্প করে আপনাদের বলবো। তার আগে আমি পরিচয় দিয়ে, আমার দিদি ডক্টর ইন্দ্রাণী মুখার্জি। না, আমরা রক্তের সম্পর্কের দিদি বোন নই, কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি। আমি যখন কলেজে পড়ি তখন থেকে দিদির সঙ্গে আমার পরিচয়। দিদি আমাদের একরকম হাত ধরে তৈরি করেছে। বাংলা মিডিয়াম থেকে একটা মেয়ে যখন ইংলিশ মিডিয়ামে গিয়ে পড়ে, যে চ্যালেঞ্জেসগুলোর সম্মুখীন সে হয়, সেই চ্যালেঞ্জেসগুলো থেকে দিদি আমাদের হাত ধরে বার করে এনেছে। আজকে যতটুকু করেছি, যা করেছি, সবই দিদির জন্য। লেখাগুলো আমার ল্যাপটপে জমছিল, আমি জানতাম না ওগুলো নিয়ে কী করব। 2019 সালে আমি আমার কর্মজগৎকে বাই বাই বলি, আর ভালো লাগছিল না কাজ করতে। মা চলে গেছে, বাবা চলে গেছে, সামনে কোনো পারপাস ছিল না। আর ভেবেছিলাম এইভাবে কাটিয়ে দেবো জীবনটা। লিখতে ভালোবাসতাম, লিখতাম, কিন্তু এই যে বললাম ল্যাপটপে জমছিল লেখাগুলো। দিদি সেই যেমনভাবে আমাদের হাত ধরে গণ্ডি পার করেছে কলেজের, বিশ্ববিদ্যালয়ে, সেইভাবে আবার পেছনে পড়ে গেল। কিভাবে সময় নষ্ট করছিস তুই, তোর এই লেখাগুলোকে কেন নষ্ট করছিস? সেই যে পেছনে পড়লো দিদি, সেই দিদির সেই সাপোর্টের জন্য বা পাশে এসে দাঁড়াবার জন্য আজকে আমি এই সাহসটা পেলাম যে আমার লেখা গল্পগুলো নিয়ে আমি অডিও স্টোরি করলাম, আর এই পডকাস্ট চ্যানেলটা শুরু করার যে সাহস, সেটা আমি পেলাম। যে গল্পগুলো আমরা নিবেদন করতে চলেছি সেগুলো সম্পর্কে বলি। অনেক ধরনের গল্পই আছে। অলৌকিক গল্প আছে, যেখানে বাকি রয়ে গেল বলে একটি অলৌকিক গল্প আছে, যে গল্পটি সতীনাথ মুখোপাধ্যায় পাঠ করেছেন। আমরা যখন চলে যাই, চলে যাওয়ার আগেও আমাদের কিছু কথা বলা বাকি থেকে যায় সারা জীবন ধরে। আমরা যেমন হয়তো আজকে কোনোদিন দিদিকে হয়তো বলতে পারিনি, দিদি তোমার কাছে কতটা কৃতজ্ঞ, হয়তো এই কথাটা নিয়ে চলে যেতাম। এরকম আমরা অনেক কথা বলতে পারি না, বলে যাওয়া হয় না আমাদের। সেই না বলা কথা নিয়ে গল্পটা শুনলে হয়তো আপনাদের ভালো লাগবে। অলৌকিক গল্প, আমি ভূতের গল্প বলছি না, এটা অলৌকিক গল্প, একটা অন্যরকম ইমোশনের গল্প এটা। এছাড়া আছে অংশীদার বলে একটি গল্প, সেই গল্পটিও সতীনাথ মুখোপাধ্যায় পাঠ করেছেন। সেই গল্পে আছে বাবা মা আর সন্তানের মধ্যে সম্পর্ক। ছেলে যখন বড় হয়ে যায় তখন বাবা মার সঙ্গে ছেলের একটা দূরত্ব তৈরি হয়। কেন হয় এই দূরত্বগুলো? কেন একটা সময় এসে বাবা মাকে হয়তো ছেলে মেয়ের থেকে, মানে সন্তানের থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে হয়, শিখতে হয়, সেটাও একটা পাঠ। সেই নিয়ে ছোট্ট একটা গল্প।
আপনারা অনেকেই হয়তো সেই গল্পের সঙ্গে নিজেদেরকে রিলেট করতে পারবেন। এরপর আছে 6 পর্বের একটা গল্প, মায়ার গল্প। এই গল্পটা ভারী ইন্টারেস্টিং, আমার নিজের লিখতে গিয়ে খুব ভালো লেগেছে এই গল্পটা। কারণ এখানে এমন দুজন মহিলার কথা বলা হয়েছে, বিশেষ করে মায়া যে চরিত্রটি আছে, সে সাধারণের থেকেও সাধারণ। তার জীবনে কোনো গল্পই ছিল না কোনোদিন। হঠাৎ করে তার জীবনে এমন গল্প এসে পড়ে, এমন একটা রহস্য এসে পড়ে যে তার পুরো মানে বেঁচে থাকার প্রসেসটাই, মানে জার্নিটাই বদলে যায়। সেখানে তখন কিন্তু রহস্য, রোমাঞ্চ সব কিছু ঢুকে পড়ে সেই গল্পের মধ্যে। সেটাও আশা করি আপনাদের ভালো লাগবে। বিজয়লক্ষ্মী বর্মন খুবই নামী গুণী শিল্পী, তিনি এই গল্পটি পাঠ করেছেন। এই তো গেল অডিও স্টোরিজের কথা। দিদি বলবে মানসিক স্বাস্থ্য নিয়ে, মেন্টাল হেলথ নিয়ে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করব। এই দীর্ঘ আমাদের যে সম্পর্ক দিদির সঙ্গে আমার, সেখানে যখনই যে ধরনের সমস্যার সম্মুখীন আমি হয়েছি আমার কাজের জগতে, আমার ব্যক্তিগত জীবনে, সামান্যতম ছোট ছোট সিলি ঘটনায় হয়তো আমি কোনো আঘাত পেয়েছি, আমার একজনই মানুষ ছিল যার কাছে আমি সব কথা বলতে পারি, সে আমার দিদি। আর ইন্টারভিউজের যে ব্যাপারটা দিদি বললো, ইন্টারভিউজের ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ কিছু পরিচিত মুখ তো থাকবেই যাদের সম্পর্কে আপনারা জানতে পারবেন। এছাড়াও আমরা এমন কিছু মানুষকে আপনাদের সামনে নিয়ে আসবো যারা ভীষণ গুণী, কিন্তু তারা অপরিচয়ের অন্ধকারে থেকে গেছেন চিরকাল, যাদেরকে আমাদের খুব চেনা উচিত ছিল, জানা উচিত ছিল, তাদের স্বীকৃতি দেওয়া উচিত ছিল, কিন্তু কোনোভাবে সেটা ঘটেনি। একটা ছোট উদাহরণ দিই, মানে আবার অনেক গুণী মানুষ যারা খুব মানে পরিচিত, কিন্তু আজকে হয়তো তার কথা কারোর মনে নেই, যেমন জ্যোতিরিন্দ্র মৈত্র। তিনি মেঘে ঢাকা তারার সঙ্গীতকার ছিলেন, মানে সুরকার ছিলেন। তার লেখা গান এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার ভীষণ ভীষণ বিখ্যাত। তার লেখা মধুবংশীর গলি শম্ভু মিত্রের গলায় একটি মানে ঐতিহাসিক আবৃত্তি। আমরা এগুলো অনেকে জানি, যারা হয়তো এই প্রজন্মের ছেলে মেয়ে তারা জানে না, কিন্তু যারা আমাদের প্রজন্মে তাদের মধ্যে কেউ কেউ হয়তো জানেন, যারা কবিতা নিয়ে চর্চা করেন, সাহিত্য নিয়ে চর্চা করেন, তারা মধুবংশীর গলি কবিতা জানেন। খুব কাছের কবিতা সেটা, শম্ভু মিত্রের গলায় খুবই বিখ্যাত, কিন্তু সে কবিতার কবিকে জ্যোতিরিন্দ্র মৈত্র সেটা অনেকেই জানেন না। তার মেয়ে সুস্মিতা রায়চৌধুরী আমাদের সঙ্গে এসে কথা বলে গেছেন, শেয়ার করে গেছেন তার বাবার সঙ্গে স্মৃতি। আমরা খুবই গর্বিত এই জন্য যে এই ধরনের মানুষদের আমরা আপনাদের কাছে নিয়ে আসতে পেরেছি। আগামী দিনে বিভিন্ন পর্বে এই অডিও স্টোরিজগুলো আপনারা শুনবেন, এই ইন্টারভিউসগুলো আপনারা দেখবেন, আর দেখবেন এবং শুনবেন মানসিক স্বাস্থ্য নিয়ে বিভিন্ন আলোচনা। আজকে আমরা এই লঞ্চ ভিডিওর মাধ্যমে গপ্পসপ্প, কিছু গল্প, কিছু মনের কথা চ্যানেলের শুভ সূচনা করলাম। আপনাদের সবার ভালোবাসা এবং সহযোগিতা এবং বড়দের আশীর্বাদ চাইছি। নমস্কার।